which non-member can participate in the business of either house of parliament। দেখো পার্লামেন্টের বিজনেসে কে পার্টিসিপেট করতে পারে, পার্লামেন্ট গোটা পার্লামেন্টের রেসপেক্টে বলছে, ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে লোকসভাতেও পার্টিসিপেট করতে পারে, রাজ্যসভাতেও পার্টিসিপেট করতে পারে। এমন কে যে লোকসভাতেও পার্টিসিপেট করতে পারে, রাজ্যসভাতেও পার্টিসিপেট করতে পারে, অথচ সে মেম্বার নয়, অথচ সে মেম্বার নয়, তাই তো। আগে একটা কোশ্চেন দেখেছি, দেখো এই কোশ্চেনটা কিন্তু আলাদা ছিল। এই কোশ্চেনটা বলছে যে প্রিসাইডিং অফিসার যিনি প্রিসাইডিং অফিসার তিনি সেই হাউসের মেম্বার নন। এটার অ্যান্সার ক্ষেত্রে রাজ্যসভা হয়ে যাবে, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখো কোশ্চেনটা কিন্তু একটু আলাদা। এক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে বলছে যে কোন নন মেম্বার পার্টিসিপেট করতে পারে বিজনেস অফ দ্য হাউস, সেটা লোকসভাও হতে পারে, সেটা তোমার রাজ্যসভাও হতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে তোমার অ্যাটর্নি জেনারেল, তাই তো। এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাটর্নি জেনারেল ক্যান পার্টিসিপেট ইন দ্য বিজনেস অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, ইদার লোকসভা ইন রাজ্যসভা, হ্যাঁ, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে তোমার আর্টিকেল 88 এটা বলা আছে, ঠিক আছে। উনি এই পার্লামেন্টের যে কোনো সভায় এসে, লোকসভাতেও হতে পারে, রাজ্যসভাতেও এসে পারে, কথা বলতে পারেন, প্রসিডিংসে টেক পার্ট করতে পারেন, ঠিক আছে। কিন্তু ওনার কি ভোটিং রাইট আছে? না, উনি ভোট দিতে পারবেন না। উনি টেক পার্ট করতে পারেন, কিন্তু ভোটিং রাইটস ওনার নেই। আচ্ছা, টেক পার্ট করতে পারবেন, এই যে অ্যাটর্নি জেনারেল ক্যান পার্টিসিপেট ইন দ্য বিজনেস অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, এটা আর্টিকেল 88 এ বলা আছে, ঠিক আছে। চলো, আচ্ছা, এটা দেখো এক্ষুনি আমরা করলাম, দ্য অপোজিশন পার্টি স্ট্যাটাস ইজ অ্যাকর্ডেড টু এ পলিটিক্যাল পার্টি ইন দ্য লোকসভা, ঠিক আছে, ইন দ্য লোকসভা অনলি ইফ ইট ক্যাপচার্স অ্যাট লিস্ট কত 10% সিট, তার মানে 10 ভাগের 1 ভাগ সিট তাকে পেতে হবে, তাহলে 10% সিটস হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, বাজেট নিয়ে প্রশ্ন এসছে, একটা বাজেট নিয়ে প্রশ্ন করেছে যে ইউনিয়ন বাজেট is laid before the two house of parliament in accordance with article number dash of Indian constitution। তার মানে বাজেটের কথা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোথায় উল্লেখ করা আছে? একটা কথা বলে রাখি, যদি এই কথাটা বলো বাজেট, এই কথাটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোথাও মেনশন করা নেই, বাজেট কথাটা। তাহলে কি কথাটা ইউজ করা আছে? যেটা করা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এইটাকেই আমরা পপুলারলি বাজেট হিসাবে জানি। কিন্তু যদি বলে বাজেট কথাটা কোথায় মেনশন করা আছে, এটা কিন্তু বাজেট পার্টিকুলার কথাটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নেই। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কথাটা মেনশন করা আছে, এটাকেই আমরা পপুলারলি বাজেট বলে থাকি। এই যেটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটার কথা আর্টিকেল 112 এ বলা আছে, ঠিক আছে, আর্টিকেল 112 এ বলা আছে। অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 112। আচ্ছা, এই বাজেটটা নিয়ে তোমাকে একটা কথা বলে রাখি যে 1921 সালে, এটার হিস্ট্রিটা একটু যদি বলি, আমি জাস্ট একটু বলছি। 1921 সালে অ্যাকওয়ার্থ কমিটি ছিল। এই অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী রেলওয়ে বাজেটকে জেনারেল বাজেট থেকে সেপারেট করা হয়েছিল 1924 সালে। যে জেনারেল বাজেট আলাদা করে হবে আর রেলওয়ে বাজেট আলাদা করে হবে, 1924 সালে সেপারেট করা হয়েছিল, ঠিক আছে। এইভাবে চলে আসছিল। 2017 সালে কি হলো, 2017 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দুটো বাজেটকে মার্জ করে দিল। 2017 সালে এসে রেলওয়ে বাজেট আর জেনারেল বাজেটকে মার্জ করে দিয়েছে এখন। হ্যাঁ, তো এখন এই দুটো একসঙ্গে প্রেজেন্ট করা হয়, আলাদা আলাদা করে হয় না, একসঙ্গেই প্রেজেন্ট করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, যে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট স্টেটমেন্ট আমাকে বলতে হবে। দেখো রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট বডি, আমি আগেই বললাম, হ্যাঁ পার্মানেন্ট বডি। কি করে এর পার্মানেন্ট বডি, এটা যে পার্মানেন্ট বডি, পার্মানেন্ট নেচারটা কি করে বজায় রাখা হয়, যে প্রত্যেক 2 বছরে, এভরি 2 ইয়ারে কি হয়, 1/3 অফ দ্য মেম্বার রিটায়ার করে যায়, তাই তো, 1/3 অফ দ্য মেম্বার রিটায়ার করে যায়, এইভাবে পার্মানেন্ট নেচারটা বজায় থাকে। আচ্ছা, এভরি মেম্বার অফ দ্য রাজ্যসভা ইজ এন্টাইটেলড টু এ ম্যাক্সিমাম টার্ম অফ 5 ইয়ার, এটা কি ঠিক? না, ম্যাক্সিমাম টার্ম কত? 6 ইয়ার, এটা আমরা আগেই পড়লাম, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল। আচ্ছা, লোকসভা ক্যান মেক লজ অন সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট, এটা কি করতে পারে? হ্যাঁ, এটা তোমার
করতে পারে, এটা আমরা জানি, তাই তো? স্পেশাল কন্ডিশনে করতে পারে, যে লোকসভা যে স্টেট লিস্টে, এই জেনারেলি আমরা কি জানি, জেনারেলি আমরা জানি যে ইউনিয়ন লিস্টে ধরো কোন একটা ইউনিয়ন লিস্টে যে সাবজেক্টগুলো আছে তাতে কে ল বানাতে পারবে, তাতে পার্লামেন্ট ল বানাতে পারবে, তাই তো? তাতে পার্লামেন্ট ল বানাতে পারবে। আচ্ছা, যে স্টেট লিস্টে আছে সেখানে কারা ল বানাতে পারবে, সেখানে ল বানাতে পারবে হচ্ছে তোমার স্টেট লেজিসলেচার ল বানাতে পারবে। আর যে কনকারেন্ট লিস্টটা আছে, যে কনকারেন্ট লিস্টটা আছে, সেই কনকারেন্ট লিস্ট থেকে কে ল বানাতে পারবে, সেই কনকারেন্ট লিস্ট থেকে ল বানাতে পারবে হচ্ছে দুজনেই, পার্লামেন্টও ল বানাতে পারে, আবার স্টেট লেজিসলেচারও ল বানাতে পারে, তাই তো? ল বানাতে পারে। আচ্ছা, কিন্তু স্পেশাল কন্ডিশনে, স্পেশাল অবস্থায় যে লোকসভা এই ক্যান মেক বলেছে, তার মানে হ্যাঁ, লোকসভা স্টেট লিস্টে মেনশন আছে এমন কোন সাবজেক্টের উপর ল বানাতে পারে, কিন্তু কখন, এটা কখন, এটার কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে, তখনই একমাত্র বানাতে পারে, ঠিক আছে? যেমন ধরো রাজ্যসভা, রাজ্যসভা পার্লামেন্টকে অথরাইজ করতে পারে যে হ্যাঁ, তোমরা স্টেট লিস্টে আছে এমন কোনো সাবজেক্টের উপর ল বানাও, সেটা কত, আর্টিকেল 249 কে ইউজ করে রাজ্যসভা বলতে পারে। এটা রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার বলতে পারো, যে রাজ্যসভা পার্লামেন্টকে পাওয়ার দিয়ে দিচ্ছে যে তোমরা স্টেট লিস্টে আছে এমন কোনো সাবজেক্টের উপর ল বানাও, ঠিক আছে? এটা তোমার হতে পারে, ঠিক আছে? তার মানে লোকসভা ক্যান মেক লজ অন সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট, এই কথাটাও সত্যি, কিন্তু জেনারেল নর্মাল কন্ডিশনে কিন্তু পারে না। কিন্তু দেখো এখানে ক্যান মেক বলা আছে, তার মানে পারে কি পারে না, হ্যাঁ ক্যান মেক লোকসভা পারে, তাহলে অ্যান্সারটা এখানে থার্ড যেটা সেটাও ঠিক, তাই তো? আচ্ছা, তাহলে এখানে বলেছে কোনটা কারেক্ট, তাহলে দেখো 1 নাম্বারটা কারেক্ট আর 3 নাম্বারটা তোমার কারেক্ট, তাই তো? তাহলে 1 and 3 এটা হয়ে যাবে কারেক্ট। তাহলে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, স্পিকার অফ দ্য লোকসভা, এটা যখন আমরা এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করেছি, WBCS প্রিলিমস এর কোশ্চেন আলোচনা করেছি, তখন এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে ভোটস ইন কেস অফ এ টাই, তাই তো? ভোটস ইন কেস অফ এ টাই, তার মানে প্রথম অবস্থায় ভোট দিতে পারে না, ফার্স্ট ইনস্ট্যান্স দিতে পারে না, ভোটিং হয়ে গেছে তারপরে দেখেছে টাই হয়েছে, সেক্ষেত্রে টাই ভাঙার জন্য দিতে পারে, এবং টাই ভাঙার জন্য যে ভোটটা দেয় এই ভোটটাকে আমরা বলছি হচ্ছে কাস্টিং ভোট, তাই তো? এটা হচ্ছে কাস্টিং ভোট। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই, ক্যান বি ইমপিচড বাই, দেখো প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট প্রসেস, প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট প্রসেস, এটা আমি যখন এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করছিলাম, এক্সিকিউটিভ নিয়ে যখন আমি আলোচনা করেছি এর আগে, সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেজন্য এখানে আলোচনা করছি না, তোমরা ওটা দেখে নিও। কিন্তু এই যে তখনই আমরা পড়েছিলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই, তাহলে কি হয়ে যাবে অ্যান্সারটা হয়ে যাবে পার্লামেন্ট, তাই তো? তাহলে যদি তোমার ইমপিচমেন্টের আর্টিকেল কত জিজ্ঞেস করো, তাহলে ইমপিচমেন্টের আর্টিকেলটা হয়ে যাবে তোমার আর্টিকেল 61, তাই তো? এখানে প্রসিডিওরটা বলা আছে কিভাবে আমরা ইমপিচ করব প্রেসিডেন্টকে, তো এটা আমি এক্সিকিউটিভে আলোচনা করেছি তাই এখানে আলোচনা করছি না, ওটা দেখে নিও। আচ্ছা, দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার ইজ কল্ড, দেখো যদি পার্লামেন্টের কথা বলো, পার্লামেন্টের দুটো হাউস, তাই তো? লোকসভা, রাজ্যসভা। আর যদি স্টেট লেজিসলেচারের কথা বলো, স্টেট লেজিসলেচারের কথা বলো, তাহলে এখানে কি কি আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে আর স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে, তাই তো? এই যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটাকে আমরা কি বলে থাকি, বিধানসভা, তাই তো? এটাকে আমরা বলি বিধানসভা। আর স্টেট লেজিসলেটিভ কাউন্সিল যেটা, সেটাকে আমরা বলি বিধান পরিষদ, বিধান পরিষদ বলি, তাই তো? এটাকে আমরা বলি বিধান পরিষদ, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বিধান পরিষদ। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে, এটা আমরা অনেকবার আলোচনা করলাম, আর বলছি না, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবে অ্যান্সার। আচ্ছা, দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা এনজয়েস এ র্যাঙ্ক অফ
এখানে দেখো লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা, এটা সোজা কোশ্চেন, এনজয় দ্য র্যাঙ্ক অফ এ সেন্ট্রাল মিনিস্টার, তাই তো? এটা অ্যান্সারটা হয়ে যাবে তোমার সেন্ট্রাল মিনিস্টারের র্যাঙ্ক ও এনজয় করে, ঠিক আছে? আচ্ছা, এ বিল অফ এ স্টেট লেজিসলেচার বিকামস অ্যান অ্যাক্ট হোয়েন, হোয়েন কি হবে? আচ্ছা, যদি পার্লামেন্ট বলে, দেখো যদি পার্লামেন্টের বলে, তাহলে একটা ধরো বিল ইন্ট্রোডিউস হয়েছে, এই বিল থেকে অ্যাক্ট বা ল কি করে হবে? দুটো হাউস, লোকসভা আর রাজ্যসভাকে পাস করতে হবে, তারপরে কার অ্যাসেন্ট লাগবে? প্রেসিডেন্টের সাইন লাগবে, প্রেসিডেন্টের সাইন হয়ে যাবে, তারপরে এটা অ্যাক্ট হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে যদি স্টেট লেজিসলেচার দেখো, সেক্ষেত্রে যে বিল, সেটা যখন অ্যাক্ট হবে, বিল থেকে অ্যাক্ট হবে, তাহলে এখানে যদি পার্লামেন্টে প্রেসিডেন্ট লাগে, তাহলে এখানে তুমি অ্যানালজি টেনে বলতে পারো এখানে কার সাইন লাগবে? গভর্নর সাহেবের সাইন লাগবে। তাহলে এ বিল অফ স্টেট লেজিসলেচার বিকামস অ্যান অ্যাক্ট when the governor of the state signs it। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, দেখো এটা আমি আগেও করেছি। দ্য টার্ম অফ অফিস অফ এ রাজ্যসভা মেম্বার, রাজ্যসভা মেম্বারের টার্ম কত বছর? সেটা হচ্ছে তোমার 6 বছর, আগেও করলাম আমরা। আচ্ছা, দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ, রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে তোমার, এটা অনেকবারই করলাম, যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, হোয়াট উইল ফলো ইফ এ মনিটারি বিল ইজ সাবস্ট্যান্সিয়ালি অ্যামেন্ডেড বাই দ্য রাজ্যসভা? দেখো এটা আমি এক্ষুনি বললাম যে মানি বিল কোথায় ইন্ট্রোডিউস করা যেতে পারে? একমাত্র লোকসভাতেই, তাই তো? রাজ্যসভাতে করা যেতে পারে না। এই লোকসভাতে যখন করা হবে, প্রায়র রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট লাগবে। আচ্ছা, এবার লোকসভায় পাস করে গিয়ে রাজ্যসভায় গেল, রাজ্যসভার হাতে কি কি অল্টারনেটিভ আছে? রাজ্যসভা অ্যামেন্ড করতে পারে? না, অ্যামেন্ড করতে পারে না। রিজেক্ট করতে পারে? না, রিজেক্ট করতে পারে না। তাহলে রাজ্যসভা কি করতে পারে? রেকমেন্ডেশন পাঠাতে পারে, লোকসভাতে আবার রেকমেন্ডেশন করতে পারে, রেকমেন্ডেশন পাঠাতে পারে, তাই তো? সেই রেকমেন্ডেশনটা যে পাঠাতে হবে, সেটা 14 দিনের মধ্যেই পাঠাতে হবে রেকমেন্ডেশনটা। লোকসভা রেকমেন্ডেশনটা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও অ্যাকসেপ্ট করতে পারে, দুটো ক্ষেত্রেই পাস হয়ে যাবে, কোনো ম্যাটার করবে না। আর 14 দিন ধরে যদি রাজ্যসভা কোনো অ্যাকশন না নেয়, তাহলেও এটা অটোমেটিক পাস হয়ে যাবে বলে আমরা ধরে নেবো, দুটো হাউস দ্বারাই, ঠিক আছে? তো আমরা দেখো, হোয়াট উইল ফলো ইফ মনিটারি বিল ইজ সাবস্ট্যান্সিয়ালি অ্যামেন্ডেড বাই দ্য রাজ্যসভা, তার মানে এখানে অ্যামেন্ডেড মানে বলতে চাইছে একটা রেকমেন্ডেশন দিয়েছে যে অ্যামেন্ড করো বলে, ঠিক আছে? তাহলে দেখো আমি যেটা বললাম সেই অনুযায়ী অ্যান্সারটা কি হয়ে যাবে? দ্য লোকসভা মে স্টিল প্রসিড উইথ দ্য বিল অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং, তার মানে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, তাই তো? যে রেকমেন্ডেশন গুলো রাজ্যসভা দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি। আচ্ছা, এখানে দেখো, এখানে কোশ্চেনটা বলছে যে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রেসিডেন্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রেসিডেন্ট টু প্রেজেন্ট হুইচ অফ দ্য ফলোইং অন দ্য ডেস্ক অফ দ্য পার্লামেন্ট, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী প্রেসিডেন্টের এটা ডিউটি কোন কোন রিপোর্টগুলোকে পার্লামেন্টের সামনে রাখা, তাই তো? এটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, এটা দেখো কি কি অপশন আছে? রেকমেন্ডেশন অফ দ্য ইউনিয়ন ফিনান্স কমিশন, রিপোর্ট অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, রিপোর্ট অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আর রিপোর্ট অফ দ্য ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশন, তাই তো? তো এক্ষেত্রে যে অ্যান্সার সেটা তোমার হয়ে যাবে হচ্ছে, এটাও, এটা সঠিক অ্যান্সার, যে রেকমেন্ডেশন অফ দ্য ইউনিয়ন ফিনান্স কমিশন, এটাও বটে। রিপোর্ট অফ দ্য ক্যাগ, এটাও বটে। রিপোর্ট অফ দ্য ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশন, যদি এটা এসসি কমিশন বলেছে, যদি এসটি কমিশন হয় সেটাও কারেক্ট হবে, ঠিক আছে? কিন্তু এই রিপোর্ট অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি এটা সঠিক নয়, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 1, 3 and 4, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই তো? আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন বলছে দ্য পার্লামেন্টারি কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, তাই তো? কোশ্চেনটা বলছে দ্য পার্লামেন্টারি কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস
কনসিস্ট অফ নট মোর দ্যান 25 মেম্বার্স। ঠিক আছে, এভাবে তিনটে স্টেটমেন্ট দিয়েছে, কোনটা ঠিক বা কোনটা ভুল। তো আমি প্রথমেই দেখো একদম স্টার্টিং এ প্রথম প্রশ্নতেই পার্লামেন্টারি কমিটি নিয়ে বলেছি। সেখানে আমি তোমাকে বলেছিলাম যে ব্রডলি দুটো কমিটি হয়, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডহক কমিটি। স্ট্যান্ডিং কমিটির আন্ডারে 6টা কমিটি আছে, তার আন্ডারে একটা কমিটি হচ্ছে তোমার ফিনান্সিয়াল কমিটি, এটা আমি তোমাকে বলেছি। এই ফিনান্সিয়াল কমিটির আন্ডারে একটা কমিটি হচ্ছে তোমার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবার এই কমিটি সম্পর্কে আমি তোমাকে একটু বলে দিই। এই কমিটিটা প্রথম কবে সেট আপ হয়েছিল? এই কমিটিটা প্রথম সেট আপ হয়েছিল 1921-এ। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ছিল 1919, এটার প্রভিশন অনুযায়ী 1921-এ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রথম স্থাপিত হয়। ঠিক আছে, বর্তমানে তুমি যদি দেখো এই পাবলিক যে অ্যাকাউন্টস কমিটি আছে, এটা তুমি মেম্বার সংখ্যাটা সবসময় কারেন্ট ডেটা সবসময় চেক করে নেবে যদি বাড়ে বা কমে। তো এটা 22টা মেম্বার আছে আপাতত, তোমার 15টা লোকসভা থেকে, 7টা রাজ্যসভা থেকে। ঠিক আছে, এর যারা মেম্বার তারা পার্লামেন্টের দ্বারা প্রত্যেক বছর ইলেক্ট হয়। ঠিক আছে, এবার এই যে কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে অ্যানুয়াল রিপোর্ট দেয় ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই যে ক্যাগের যে অ্যানুয়াল রিপোর্ট সেটাকে এক্সামিন করে। আর কি করে এই কমিটি? এক্সামিন করে যে পাবলিক এক্সপেন্ডিচারটা, নট অনলি ফ্রম দ্য লিগ্যাল অ্যান্ড ফর্মাল পয়েন্ট অফ ভিউ টু ডিসকভার টেকনিক্যাল irregularities, but also from the point of view of economy, pursuance of waste, loss, corruption, ঠিক আছে, ইনএফিসিয়েন্সি, এইসব। তো এটা হচ্ছে ওর কাজ। তাহলে দেখো বলেছে কনসিস্ট অফ নট মোর দ্যান 25 মেম্বার্স অফ দ্য লোকসভা, এটা ভুল, আমি বললাম। এটা কি দেখো এক্সামিন দ্য রিপোর্ট অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা ঠিক। এবং এটা শুধুমাত্র লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই এটাকে এক্সামিন করে না, টেকনিক্যাল ইরেগুলারিটিস থেকেই করে না শুধুমাত্র, ইকোনমির পয়েন্ট অফ ভিউ, কোনো কিছু ওয়েস্ট হলো কিনা, আরো কিভাবে ভালো করা যেতে পারতো, এইসব ব্যাপার, ঠিক আছে, করে। ঠিক আছে, কিন্তু এটাই মনে রাখতে হবে। তারপরে যে রিপোর্টটা দেয় বা যেটা, সেটা হচ্ছে অ্যাডভাইসারি ইন নেচার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভাইসারি ইন নেচার, তার মানে এটা বাইন্ডিং নয়, মিনিস্টারের উপর এটা বাইন্ডিং নয়। ঠিক আছে, এটা বাইন্ডিং নয়। আচ্ছা, এই যে কমিটি, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এর যে ক্যাগ আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা কি বলা হয়? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাক্টস অ্যাজ এ গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার। তাহলে গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অফ দ্য কমিটি, কে? তো ক্যাগ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে 2 and 3 হচ্ছে তোমার কারেক্ট, তাহলে 2 and 3 অনলি, তাই তো? The chairperson of the Rajya Sabha is, আচ্ছা চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভাকে, এটা আমরা অনেকবারই করলাম, আর বারবার বলছি না, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার ইলেক্ট, স্টেট লেজিসলেচার কাদেরকে ইলেক্ট করে? না তো মেম্বার অফ দ্য রাজ্যসভা, এটাও তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা, তো চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।